বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডার, পরিচালনা নাহিদ রহমান ও লবি রহমান। Human and humanity. Crime and criminal. Judgment and justice. Law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন নিয়ে আজ কথা বলবো ব্যারিস্টার আদনান এম এল করিমের সঙ্গে, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্ন আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে যেভাবে আমাদের ব্যাংকিং সেক্টর বা আমাদের সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্সটা আজকে আমাদের সমাজে খুব গুরুত্ব পাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইবারের নিরাপত্তার বিষয়টা খুবই একটা ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের দেশে বিদ্যমান সাইবার প্রোটেকশন কি ধরনের আইন রয়েছে যদি একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, এটা আসলে এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেছে। এটা তো খুবই হাইলি টেকনিক্যাল একটা ফিল্ড এবং যতই দিন যাচ্ছে ততই আমরা সবকিছুই আমাদের আসলে ইন্টারনেট এবং নেটওয়ার্ক এবং সাইবারের যেই নেটওয়ার্ক আছে সেটার সাথে সংযুক্ত হচ্ছে এবং দেশের শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের সব দেশেই তা হচ্ছে। সেই কারণে আরো দিন দিন এই ব্যাপারটা প্রকট হয়ে যাচ্ছে, নিরাপত্তার ব্যাপারটা। তো আমাদের দেশে সাইবার নিরাপত্তার জন্য আইসিটি অ্যাক্ট 2006 যেটা আর কি 2006 সালের আইসিটি আইনটা রয়েছে। তাছাড়াও বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্টেও সাইবার নিরাপত্তার কিছু কিছু ব্যাপার রয়েছে, যেটা টেলিফোন বা নেটওয়ার্ক, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক সংক্রান্ত আছে। তো সেই জন্য আমাদের দেশে এটা বলা যাবে না যে আমাদের দেশের এইটা নিরাপত্তার ব্যাপারে কোনো আইন নেই, যথেষ্ট আইন আছে এবং এই আইনগুলো আসলে ওই ইউনাইটেড নেশনস মডেল আইন অনুসরণ করেই করা। তো পৃথিবীর বিভিন্ন দেশে, এশিয়া প্যাসিফিক বিভিন্ন রিজনে বিভিন্ন দেশ যেমন সিঙ্গাপুর, ভারতবর্ষ সহ অন্যান্য দেশেও এই আইনগুলোর একই মডেলে আইন করা হয়েছে কম বেশি। তো সেই জন্য আইনগত দিক থেকে আমাদের আসলে ওই নিরাপত্তার ব্যাপারটাকে যতটা সম্ভব যেটা বলবো প্রোটেক্ট করার জন্য আমাদের দেশের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তো এটা আপনি বলছেন যে বিদ্যমান আইন রয়েছে আইসিটি অ্যাক্ট 2006 যেটা। আচ্ছা, তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মূলত কি কি এরিয়াতে ফোকাস করা হয়েছে? এটাতে মেইন ফোকাস এরিয়াটা হচ্ছে এটা যেহেতু খুবই একটা টেকনিক্যাল একটা ফিল্ড, এখানে ওইভাবে আসলে ব্যাখ্যা করতে হবে। যেমন কিছু কিছু অফেন্সেস রয়েছে যেটা শুধুমাত্র আইটি বা কম্পিউটার রিলেটেড অফেন্স, রাইট। আর কিছু কিছু অফেন্সেস রয়েছে যেটা হয়তো বাইরেও একটা অফেন্স হতো বা করা যেত, একটা অপরাধ করা যেত, সেটা আপনি আইটির মাধ্যমে কেউ করছে। তো এটা দুই জিনিস। যেমন একটা কম্পিউটারে যদি কেউ আনঅথরাইজড অ্যাক্সেস করে বা কম্পিউটারে যেটাকে আমরা হ্যাকিং বলে থাকি, কিছু না করলেও কিন্তু সাইবার অপরাধ হয়ে যাচ্ছে। কোনো ক্ষতি হোক বা না হোক বা কেউ কিছু চুরি হোক বা না হোক, একটা আনঅথরাইজড অ্যাক্সেস ইটসেলফ ইজ অ্যান অফেন্স, মানে একটা ট্রেসপাসিং এর মতো। আবার দেখা যাচ্ছে যে কেউ হয়তো পত্রিকাতে একটা কোনো খারাপ মন্তব্য করতো বা চিঠিতে খারাপ মন্তব্য করতো, ওই জিনিসটা এখন হয়তো ফেসবুকে কেউ করছে, রাইট। তো এই জিনিসটা বাইরে অফেন্স হতো, কিন্তু এটা এখন আইটিতে আবার স্পেশাল অফেন্স হচ্ছে বিকজ আপনি আইটি কমিউনিকেশন চ্যানেলটা ইউজ করে করা হচ্ছে, রাইট। তো এরকম অন্তত মানে খুব এইভাবে চিন্তা করা যায় যে দুই ভাগে এই জিনিসটাকে ভাগ করা যায়। আচ্ছা, তো এখন যেই অফেন্স গুলো খুব বেশি আমরা দেখি সেটা হচ্ছে যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকে মন্তব্য করছে, সেটার কারণে অনেকে আইসিটি অ্যাক্টে বা যে কোন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সামনে যাচ্ছে। বাট মেইন যে সমস্যাটা আমাদের দেশে বা সারা পৃথিবীতে সব জায়গায় হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সাইবার ক্রাইম যে ইনস্টিটিউশনাল লেভেলে, মানে বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক, বিমা বা মিলিটারি ইনস্টিটিউশন গুলো সাইবার অ্যাটাক খুব বেড়ে গেছে, এবং এই জিনিসটা কিন্তু হ্যাকাররা দেখা যাচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে সবসময় এক ধাপ এগিয়ে থাকছে, ধরা যাচ্ছে না এবং অনেক টাকার ক্ষতি হচ্ছে, যেটা যতটুকু আমরা দেখছি আর কি, আর হয়তো এর থেকেও বেশি হচ্ছে যেটা আমরা এখনো জানি না।
হয়তো অজানাই রয়ে গেছে। রাইট। তো বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে সাইবার নিরাপত্তাটা কিছুটা হুমকির মুখে পড়ে যাচ্ছে, এবং এটা মানে কিভাবে? এটা হচ্ছে আসলে এখন যে এই সাইবার অ্যাটাক গুলো আগে হয়তো আমরা যখন শুনতাম আগে, যেমন কেভিন পোলসন ছিল, হ্যাকাররা নাম করা হ্যাকাররা ছিল, ম্যাকিনন ছিল, গোমেজ ছিল, এরা কিন্তু সবাই অনেকে একা একা কাজ করতো, হয়তো দু একজন দলে কাজ করতো, তারা একা একা কাজ করতে অনেকটা খুব তারা বলবো যে তারা একটা টেকনিক্যাল তাদের নলেজটা খাটিয়ে তারা একটা কিছু করার চেষ্টা করতো, মানুষের দৃষ্টি আকর্ষণও করতো, টিনেজাররা হ্যাক করতো। কিন্তু এখন কিন্তু এটা ইনস্টিটিউশনাল ক্রাইমের মধ্যে চলে গেছে। এখন বড় বড় ইনস্টিটিউশনাল যারা ক্রিমিনাল অর্গানাইজেশন তারা হ্যাকারদেরকে এমপ্লয় করে, এবং এগুলো হচ্ছে মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন। আচ্ছা, এখানে রাশিয়ান, চাইনিজ, আমেরিকান সব রকমের হ্যাকাররা এখানে আছে, এবং শুধু হ্যাকাররা না, সাথে তাদের সাপোর্টিং যারা টিমও রয়েছে। হ্যাঁ, এবং তারা ছোট ছোট কোনো কিছু না, তারা বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় ডাটা মাইনিং বা বড় বড় আপনার যদি যেসব ব্যাংক বা যেখানে টাকার ব্যাপার থাকে সেই সব দিকে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা এখন খুব মানে ঘন ঘন দেখা যাচ্ছে, এবং গত 2-3 বছরে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ তো আমরা জানি যে রিসেন্টলি সাইবার অ্যাটাক কয়েকটা ব্যাংকের ক্ষেত্রেই হয়েছে, এটিএম মেশিন থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত হয়েছে। এইটা কিন্তু একটা অন্য দেশের ধারাবাহিকতায় এই জিনিসটা কিন্তু হচ্ছে বলে মনে হচ্ছে, কারণ গত 3 বছরে ক্যাসপারস্কি ল্যাবের রিপোর্ট অনুযায়ী আপনার প্রায় 100টা ব্যাংক 30টা দেশে এরকম নিরাপত্তার হুমকির সম্মুখীন হয়েছে, এবং কত টাকা আসলে মানে খোয়া গেছে বা কতটুকু প্রাইভেসি ডাটা লিক হয়েছে এটা এখনো বলা যাচ্ছে না। এই জিনিসটা এখনো তদন্ত হচ্ছে, এবং এখানে মানে নিরাপত্তার বিষয়টাতে ওই যে মানে ওখানে একটা ফ্যাসিলিটিজ এর একটা মানে খাত হয়তো ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। রাইট। এবং কোন কোন খাতে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে নিরাপত্তার হুমকিটা বেশি, যার কারণে আইসিটি লটা আপনি বলছেন যে অনেক এরিয়াতে ফোকাস করে করা হয়েছে, তো অ্যাকচুয়ালি এটা মানে প্রিডিসেস করলে দেখা যায় যে মানে অ্যাকচুয়ালি কোন এরিয়াগুলোতে ফোকাস করে নিরাপত্তার হুমকির সম্মুখীন মনে হচ্ছে? আইসিটি অ্যাক্টে বা আমাদের দেশে বা বিদেশে যে অ্যাক্টগুলো আছে সেগুলো একটা সাধারণ একটা আইন যা সবকিছুকেই মোটামুটি টাচ করে গেছে এরকম ভাবে করা। তারপরেও কিছু কিছু খাতওয়ারি কিছু আমার মনে হয় যে এখানে কিছু পরিবর্তন বা যুক্ত বা এডিশন করার প্রয়োজন রয়েছে। যেমন কিছু কিছু খাত খুব সেন্সিটিভ ধরা যায়, যেমন ব্যাংকিং খাতটা, তারপরে হচ্ছে আপনার এমনি নিরাপত্তা মানে মিলিটারি ইনস্টলেশন গুলো এটা রয়েছে, তাছাড়া হচ্ছে আপনার এই যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, এই এরকম কয়েকটি খুব সংবেদনশীল কিছু সেক্টর আছে যেখানে যেটাকে আমরা বলি যে কোনো রকমের সাইবার একটা ক্যাটাস্ট্রফিক হতে পারে। হ্যাঁ, মানে একটা ইকোনমি হয়তো ক্ষতিগ্রস্ত কলাপস করতে পারে, এবং অনেক এরকম স্টক এক্সচেঞ্জের মতো জায়গাতে এর আগেও হয়েছে এরকম, হয়তো এতটা বড়ভাবে ওটা জিনিসটা ক্ষতিটা ছড়ায়নি কিন্তু হয়েছে অ্যাটাক। এখন আমাদের মতো দেশে যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেমগুলো সাধারণত একটু দুর্বল থাকে, সেখানে এরকম যে কোনো একটা বড় অ্যাটাক কিন্তু অনেক ক্ষতির কারণ হতে পারে। রাইট। এবং একটু ভিন্ন প্রসঙ্গে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এখন তো আমাদের যে ল্যান্ড ডকুমেন্টগুলো, আমাদের সমস্ত যে আইনের মানে আমাদের যে জমির যে সংক্রান্ত ডকুমেন্টগুলো, এগুলো তো একটা পর্যায়ে ডিজিটালাইজড করে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে, এবং আলটিমেটলি হয়তো এটাও ডিজিটাইজড হয়ে যাবে। এবং এখানে যদি এই ডকুমেন্টটাও যদি ডিজিটাইজড হয় তাহলে কি সেখানেও একটা ক্রাইম হওয়ার কি সম্ভাবনা থাকতে পারে কিনা? আমি জাস্ট যদি এখানে নিরাপত্তা যদি ওখানে ঝুঁকি তো অবশ্যই থাকবে, এবং যদি দুর্বলতা থাকে, সিস্টেমের দুর্বলতা থাকে বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যদি নেওয়া না হয়, তাহলে যে কোনো ডিজিটাল কন্টেন্ট ওই কন্টেন্টটা হয়তো করাপ্ট মানে ধ্বংস হওয়ার বা নষ্ট হওয়ারও যেরকম সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, তেমনি চুরি হওয়ারও সম্ভাবনা থাকে। যেমন আমরা বিদেশে দেখি যে প্রচুর যে মানুষের গ্রাহকদের ক্রেডিট এবং ডেবিট কার্ডের ইনফরমেশনটা হর হামেশাই চুরি হচ্ছে, যেটাকে বলে যে আইডেন্টিটি থেফট। হ্যাঁ, যে একজনের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের আইডেন্টিটি চুরি করে ব্যাংকে প্রেজেন্ট করা হচ্ছে যে আমি ওই ব্যক্তি, অনলাইনে হচ্ছে জিনিসটা, এবং টাকা ট্রান্সফার অহরহ হচ্ছে, এবং এটাকে আসলে আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট, কারণ এত স্মুথ ভাবে হচ্ছে। হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট আইডেন্টিফাই, এবং যখন আইডেন্টিফিকেশনটা হচ্ছে তার মধ্যে কিন্তু টাকাটা আসলে আর রিকভার করা যাচ্ছে না, মানে এটা টাকাটা সরিয়ে ফেলা হচ্ছে সাথে সাথে। রাইট। তো এইটা একটা খুব বড় সমস্যা আছে। যে কোনো ডিজিটাল কন্টেন্টকে প্রোটেক্ট করতে হলে ওটা নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নিতে হবে।
রাইট, এবং বিশ্বের অন্যান্য দেশে যে ধরনের মানে যে পরিমাণ উন্নতির দিকে গেছে তারা ডিজিটালাইজেশনের দিকে, সেক্ষেত্রে কি আপনি মনে করেন আমরা ওয়েল ইকুইপড? না, আমরা ডিজিটালাইজেশনটা এখন সময়ের দাবি বলা যায়, এটা ছাড়া তো আর হচ্ছে না, করতেই হবে এক সময় না এক সময়। কিন্তু সেই দিকে যাওয়ার জন্য যে পর্যাপ্ত যে ব্যবস্থাটা নেওয়া দরকার, এইটা আমাদের সেই জায়গাতে এখনো ঘাটতি দেখা যাচ্ছে। এটা আসলে শুধু আমাদের নিজেদের কথা বললেও লাভ নেই, পৃথিবীর আমেরিকা থেকে শুরু করে জাপান, আমেরিকা, চায়না, ইউরোপের দেশগুলো সবাই কিন্তু ভিকটিম সাইবার অ্যাটাকের। আমরা আবার প্রশ্নে ফেরত আসছি, আমাদের টেলিফোন রয়েছে। হ্যালো 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 জি জি হ্যালো জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। জি বলেন। জি, উনি শুনছে আপনার কথা, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন তো আমাদের আচ্ছা, আমরা নিতে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ক্রিকেট মাঠে আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 GB ইন্টারনেট, আরো আছে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য ও একটি 29 টাকা স্ক্র্যাচ কার্ড। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। ক্রিকেট মাঠে আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 GB ইন্টারনেট, আরো আছে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য ও একটি 29 টাকা স্ক্র্যাচ কার্ড। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম যে মানে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কি আমরা ওয়েল ইকুইপড কিনা, আপনি বলছেন যে রাশিয়া থেকে শুরু করে আরো অনেক দেশই এখানে অ্যাটাকটা হয়েছে, তারপরেও হ্যাঁ, বিশ্বের উন্নত দেশগুলোতেই অ্যাটাকটা এতদিন দেখা যাচ্ছে বেশি হয়েছে, এবং তারা এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স থাকার পরেও তারা কিন্তু এটাকে প্রিভেন্ট বা মানে এটা থেকে বেঁচে থাকতে পারেনি। তো সেই ক্ষেত্রে তো আমরা আর একটু দুর্বল অবস্থানে আছি। তো এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার, এবং দেশ যত ডিজিটালাইজেশন হচ্ছে, যত এগিয়ে যাচ্ছে, ততই কিন্তু ওই নিরাপত্তা হুমকির ব্যাপারটাও সাথে সাথে বাড়বে। এবং এটা তো আমরা প্রমাণ সম্প্রতি পেলামই যে আমাদের এটিএম মেশিন থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের উপরও আক্রমণ হয়েছে। এবং এটা আসলে এই একবার যেটা বললাম যে ধারাবাহিকতা, পৃথিবীর বিভিন্ন দেশের ধারাবাহিকতা আমরাও আসলে এটার সম্মুখীন হয়েছে আর কি এখন। রাইট। তো এই যে আইসিটি অ্যাক্ট 2006 যেটা আপনি বলছেন, এটাতে যদি কেউ মামলা করতে চায় তাহলে তার মানে কোন ক্ষেত্রে এবং কিভাবে মামলা করতে হবে? এটা মামলা করার ক্ষেত্রে এমনিতে ক্রিমিনাল বা আমাদের দেশের ফৌজদারি মামলার যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেও মামলা করা যাবে। থানাতে গিয়ে মামলা করা যাবে, কোর্টে গিয়ে করা যাবে। তবে বিচারটা হবে একটা স্পেশাল ট্রাইব্যুনাল আছে, আইসিটি ট্রাইব্যুনাল, যেটা সরকার গঠন করেছে কয়েক বছর আগে, সেটার মাধ্যমে বিচারটা হবে। আচ্ছা। এবং এটার বিচারিক প্রক্রিয়াও দেয়া আছে আইনে, কি কি সাজা হবে সেটাও দেয়া আছে, বিভিন্ন অপরাধগুলোকে চিহ্নিত করা আছে যে এই অফেন্সের জন্য এই সাজা হবে, টাকার ফাইনের ব্যাপারও দেয়া আছে, 1 কোটি টাকার ফাইনও ওখানে বলা আছে, 10 বছরের সাজার ব্যাপারও বলা আছে যে কতটুকু সাজা হবে, এভারেজ আরো ছোট ছোট সাজা অপরাধের সাজাও দেয়া আছে। তো আইনের দিক থেকে বেশ মানে আমাদের দেশে একটা শক্ত আইন রয়েছে, কিন্তু জিনিসটা হচ্ছে কি যে আইনটা তো প্রয়োগ হবে হচ্ছে কি মানে নিরাপত্তার হুমকিটা হয়ে যাওয়ার পরে, মানে ভিক্টিমাইজ হওয়ার পরে আইনের প্রয়োগটা হচ্ছে। হ্যাঁ, কিন্তু তার অনেক সময় তো কিছু করার থাকছে না তারপরে। তো নিরাপত্তার আগেই নিরাপদ থাকাটা মানে ওই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওরের মতো আর কি ব্যাপারটা। রাইট। আমাদের আবার প্রশ্ন ফেরত আসছে, আমাদের একটা টেলিফোন রয়েছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে নির্মল বলছি। জি বলুন প্লিজ। হ্যালো। জি শুনতে পাচ্ছি, বলুন। জি ম্যাডাম, আমি জানতে চাচ্ছি এটা যে এখানে পুলিশ বাদী হলে এক একটা মামলা করে আপনার 399-402 নামের একটা মামলা
তো মামলাটা 5 থেকে 7 বছর 8 বছর ধরে ঘুরতেছে, ঠিক আছে, 2006 মামলা এখন পর্যন্ত ঘুরতেছে। তো আপনার পুলিশ সাক্ষীর কারণে মামলাটা পেন্ডিং করে 10 কোটি পেন্ডিং আছে। আমরা মানে আমি যে নিজের ফিউচারের জন্য কিছু করবো, আমি আমার ছেলে আছে, মানে বিচার না হওয়া পর্যন্ত আমরা গিলটি বা কিছু অপরাধী তো আমরা কিনা সেটা তো বিচার না হওয়া পর্যন্ত ক্লিয়ার না। তো আমি মানে আমি যে নিজের ফিউচারের জন্য কিছু করবো, আমি এটাও করতে পারতেছি না, মামলার কারণে আমি বাইরেও দেশের বাইরে আমার ভিসা আসছিল, আমি বলতে পারি নাই, ঠিক আছে। এইরকম মামলা দিয়ে আমাদেরকে এরকম প্রশাসন যে করতেছে, ইভেন মানে ওই ওয়ারেন্ট দেওয়া হয় কিছুদিন পর পর, ওয়ারেন্ট দেওয়া ওয়ারেন্ট হাজিরা দিতে হয়, কোর্টে টাকা দিতে হয়। আবার যদি আমি সময় চাই, আমি যদি ঢাকা যেতে চাই আমার ট্রিটমেন্টের জন্য, সেখানে আমার পেশকারকে টাকা দিতে হয়, টাইম নেওয়ার জন্য। ম্যাডাম মানে প্লিজ একটু সরকারবাদী মামলাগুলোর জন্য আপনারা কিছু বলেন। জি, ধন্যবাদ। জি, তো উনি ওনার মতামতটা দিয়েছেন আমাদেরকে, তো অবশ্যই দর্শক বৃন্দ শুনতে পেয়েছেন উনি কি বলেছেন। তো আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম যে আপনি বলছিলেন যে আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো অবভিয়াসলি হয়তো বা আমাদের দেশে যেরকম স্ট্রিক্টার আইন রয়েছে, এটাও হয়তো একটা অ্যাওয়ারনেস করার ব্যাপার রয়েছে, কারণ হয়তো সাইবার রিলেটেড লস যে এত সিকিউরিটি, এটাকে সিকিউরিটিকে প্রাধান্য দিয়ে যে আইনগুলো করা আছে এগুলো হয়তো অনেকেই জানেন না। তো আমাদের দেশে যেগুলো ইদানিং কিছু ইনসিডেন্ট ঘটে গেল, এবং সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এখানে আমাদের সিকিউরিটির অভাব, মানে আমাদের আইন তো যথেষ্ট শক্ত, মানে সিকিউরিটির অভাবের কারণে কি এগুলো হতে পারে বলে আপনি মনে করেন? যে অপরাধগুলো ইদানিং দেখা যাচ্ছে এগুলো যেটা বললাম যে যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে হয়েছে, সেই জন্য এখানে হয়তো কিছুটা আমরা হয়তো নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারতাম, কারণ অন্যান্য দেশে তো এই অভিজ্ঞতাগুলো হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের দেশে সচেতনতা এক নম্বর একটা বড় সমস্যা রয়ে গেছে, এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা নেই। আর এখনকার দিনের হ্যাকাররা কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক জিনিসগুলোকে আসলে ওটাকে এক্সপ্লয়েট করে। হ্যাঁ, যে দেখা যাবে যে আপনাকে একটা ইমেল পাঠিয়ে দিচ্ছে, যে ইমেলটা খুব মানে খোলা আপনি প্রয়োজন মনে করছেন, হয়তো বললো যে এটা একটা ইমার্জেন্সি বা একটা ইনভয়েস বা কিছু একটা বলে দিচ্ছে, ওই ইমেলটা খুললে সাথে সাথে আপনার ভাইরাস ইনফেক্টেড হয়ে গেল এবং আপনি বুঝতেও পারছেন না যে আপনার পিসিটা ইনফেক্টেড হয়ে গেছে। এই যে একটা সচেতনতার ব্যাপার আছে, যে অপরিচিত ইমেলটা না খোলা বা অ্যাটাচমেন্ট না খোলা বা অ্যান্টিভাইরাসটা ব্যবহার করা, এটা একটা খুব মানে বেসিক বা একটা প্রাথমিক একটা জিনিস যেটা আমাদের দেশের অনেকেরই নেই। এবং এই বড় বড় ইনস্টিটিউশন গুলোতেও যারা কাজ করেন তাদেরও হয়তো ট্রেনিং এর কোনো ঘাটতি থাকতে পারে, এটা বলা যায় না যে সবাই সবকিছু বুঝবেন বা জানবেন। তো আমরা তো খুব বেশি দিনও হয়নি যে ডিজিটাইজ হয়েছে, আমরা খুব বেশি দিনও হয়নি আমরা যেভাবে এটা এসেছি। তো এখন আসলে ওই কম্পিউটারটা সবাই আগে ভাবতো কি কম্পিউটার বা আইটি জিনিসটা হয়তো একটা মুভি দেখা, গান শোনান বা ডকুমেন্ট টাইপিং এর মধ্যেই সীমাবদ্ধ। এখন আসলে ওই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, যেটা আসলে খুব সিরিয়াস একটা ইস্যু এবং খুব সিরিয়াস একটা খাত, যেটা আমাদের যতই সামনের দিকে আমরা আগাবো আমাদেরকে এই ইস্যুটাকে কোনোভাবেই আসলে এখন মানে ফেলে রেখে বা নেগলেক্ট করার কোনো মানে উপায় নেই। রাইট। তো ইলেকট্রনিক ব্যাংকিং কিভাবে কাজ করে এবং মানে বিশেষ করে আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকাগুলো খোয়া গেছে সেগুলোর ব্যবহার করে মানে কিভাবে এটা করা হয়েছে যদি আমরা ডিজিটাইজড? এখন তো যে ব্যাংকিং খাতটা যেটা বললাম, যেটা তো এখন খুবই আপনার ইলেকট্রনিক্যালি মানে কানেক্টেড এবং এর উপরে আসলে নির্ভরশীল। এখন আপনার এটা ছাড়া ব্যাংকিং খাত আপনি বিশ্বের যে কোনো দেশে এটা চালানো প্রায় অসম্ভব হয়ে গেছে। তো ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক কাজটা যেটা কাজ করে, যেমন আমরা সুইফট নামটা শুনি সব খুব সময়, এটা ব্রাসেল ভিত্তিক একটা অর্গানাইজেশন, এটা ব্যাংকদের একটা সংগঠন মিলে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন। তো ওই সুইফট কোডের মাধ্যমে আসলে টাকাটা ট্রান্সফার হয়। তো সুইফট কোডের বিভিন্ন সিস্টেম আছে, ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন গেটওয়ে আছে। তো এই কোডের মাধ্যমে টাকা যে টাকাটা ট্রান্সফার চাচ্ছে সে মেসেজ পাঠাবে এবং যে ট্রান্সফার করবে সে মেসেজটা রিসিভ করবে। এটা একটা কোডিং একটা সিস্টেম আছে, ওটা সুইফট বাইলজ, তারপরে ইউজার ম্যানুয়াল, এখানে কোন সিস্টেমটা ব্যবহার হচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। তো যে সিস্টেম ব্যবহার হচ্ছে সেই সিস্টেমের আইন কানুনও দেয়া আছে এবং ওর মাধ্যমে বিশ্বের সকল ব্যাংকগুলো এই টাকা লেনদেনটা হয়। এখন আমাদের ক্ষেত্রে হয়তো যেটা বোঝা যাচ্ছে যে এখানে একটা আইডেন্টিটি থেফটের মতো একটা ঘটনা হয়তো ঘটেছে। সেটা শুরুটা হয় হচ্ছে একটা ম্যালওয়্যার ইনজেকশন করা হয় কোন ইউজারের পিসিতে, হয়তো আমাদের সেন্ট্রাল ব্যাংকে কোনো ম্যালওয়্যার এসেছিল যেটা কি লগিং বলি আমরা, কি লগিং অ্যাক্টিভিটি লগিং করে। হ্যাঁ, ইনফেক্টেড পিসিতে কি হচ্ছে সেটা সবসময় মনিটর করবে মাসের পর মাস এবং এটা বোঝা যাবে না যে মনিটর হচ্ছে। তো যে হ্যাকারটা এটা করেছে সে তখন সব জেনে যাবে যে কিভাবে পিসি থেকে সুইচ কোড পাঠানো হচ্ছে বা যে কোনো কোড বা কোনো নেটওয়ার্ক ইনস্ট্রাকশন কিভাবে যাচ্ছে সব সে জেনে যাবে। তখন সে হয়তো
বিদেশের একটা ব্যাংকে অনলাইনে নিজেকে পরিচয় দিবে যে হ্যাঁ আমি হচ্ছি বাংলাদেশ ব্যাংক, তো কাজে আমার টাকাটাই আপনি অমুককে পাঠান, অমুককে পাঠান, অমুককে পাঠান। এইভাবে করেই কিন্তু বিদেশের বিভিন্ন ব্যাংকেও কিন্তু এইভাবে করে টাকা ট্রান্সফার ভিক্টিমাইজড হয়েছে আইডেন্টিটি থেফটের। তো আমাদের দেশে হয়তো সেইভাবেই জিনিসটা ওরা করেছে, এবং এটা এত ডেলিকেট আর খুব স্মুথ একটা জিনিস, এটা তো আইডেন্টিফাই করাটা, এটা আইডেন্টিফাই করাও খুব কঠিন কাজ। এবং আপনি যেটা বললাম যে এই আইটির ব্যাপারটা হচ্ছে কি, যতদিন আপনি আইডেন্টিফাই করবেন ততদিনের টাকাটা কিন্তু আপনার মিশে যাবে অন্য টাকার সাথে, বেরিয়ে যাবে। এবং এইটাকে রিকভারির এই প্রসেসটাকে, যেটাকে আমরা জানি, যেটাকে বলে ট্রেসিং একটা প্রসেস আছে, সাধারণ আইনে এটাকে রিকভার করা ইজ ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন, কারণ সাধারণ আইনে ওই ব্যবস্থাটা নেই। আমার টাকা যখন একসাথে এক জায়গায় আছে সেটা আমার টাকা, কিন্তু যখন এটাকে ভাগ করে মিশে গেল আরেক জায়গায়, তখন এটাকে ট্রেসিং এর মাধ্যমে রিকভারি করতে হয়। আর এই ক্ষেত্রে যে আমরা সবসময় নাম শুনি যে মানি লন্ডারিং বলি, যেটা আসলে মানে এটা ব্যাপারটা হচ্ছে যে মানি লন্ডারিং জিনিসটা কি, হ্যাঁ মানে লন্ড্রি থেকে লন্ডারিং শব্দটা, লন্ড্রি পরিষ্কার করা। তো এই কালো টাকাটা যেটা চুরির টাকা বা যেটা আইডেন্টিটি থেফটের মাধ্যমে ফ্রড করে টাকা আনা হয়েছে, সেটাকে যখন লন্ডার করে বা পরিষ্কার করে ব্যবহার করাচ্ছে, এটাকে বলছে মানি লন্ডারিং। আচ্ছা, তো আমরা যেটা দেখলাম যে ফিলিপিন্সে ক্যাসিনোর মাধ্যমে কিন্তু মানিটা লন্ডারিং করা হলো, মানে এখন এই টাকাটা যার কাছে আছে সে কিন্তু এই টাকার উৎস সম্বন্ধে আর জানে না, বা এই টাকার উৎসটা কেউ খুঁজেও পাবে না। তো এটা খুবই সফিস্টিকেটেড একটা মানে ক্রাইম, যেটাকে বলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ক্রাইম গুলো, এগুলো খুবই সফিস্টিকেটেড ওয়েতে করা হয়। রাইট। তো আপনি যেটা বলছিলেন যে এখানে যে আইসিটি অ্যাক্ট 2006 এর যে আপনি বলছেন সাজা থেকে শুরু করে এটা ফুল প্রক্রিয়াটা খুব স্ট্রিক্টের অ্যাপ্রোচ নিয়েছে, এবং আপনি বলছেন যে এখানে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের যেরকম সাজা রয়েছে, আবার সিমিলারলি 10 বছর পর্যন্ত জেল হতে পারে। রাইট। তো এখানে তো এই লগুলো তো এবং এটাকে রেগুলার ফৌজদারি কায়দায় হচ্ছে, এবং আপনি কি মনে করেন যে এখানে যথেষ্ট ট্রেনিং আছে এই আইনটা, এখানে এই আইনটার বিষয়ে বা এখানে যে টেকনিক্যালিটিস গুলোর কথা বলেছে সেগুলো কি এখন পর্যাপ্ত পরিমাণে রয়েছে, নাকি এখানেও কোনো ডেভেলপমেন্ট প্রয়োজন? না, এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আইসিটি অ্যাক্টের বা আমাদের দেশে সাইবার ক্রাইম রিলেটেড যেসব আইন কানুন আছে সেই ক্ষেত্রে মানুষের পর্যাপ্ত যেমন সচেতনতার অভাবও রয়েছে, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীদেরও বা সরকারও কিছুটা এখানে এই ব্যাপারে কিছুটা আরো একটু নো হাউটা বাড়ানো দরকার। কারণ অনেক সময় আইনের বাড়াবাড়িও আমরা দেখতে পাই, যে কোনো আইন, নতুন আইন হলে ওটা যতদিন পর্যন্ত না আদালতে একটা ওই আইনের মানে কোনো ইন্টারপ্রিটেশন আসে যে হ্যাঁ এই আইনটা আসলে এইভাবে হওয়া উচিত, তার আগ পর্যন্ত কিন্তু একটু ব্যবহারও আমরা অনেক সময় দেখেছি। তো এইটা হয়তো সব ক্ষেত্রে ভালো না। যিনি আইনটা করা হয়েছে তো সাইবার ক্রাইমকে দমন করার জন্য এবং মানুষের আস্থা বাড়ানোর জন্য, তো ওই দিকে আসলে মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি। আচ্ছা, তো এমনি জেনারেলি আমাদের মানি লন্ডারিং এর ব্যাপারটা কি আইসিটি অ্যাক্ট 2006 এর সাথে কোনোভাবে কানেক্টেড, নাকি এটার জন্য আমাদের সেপারেট আইন রয়েছে? এটার জন্য আমাদের অ্যান্টি মানি লন্ডারিং আইন আলাদা রয়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশেও তা রয়েছে। আর বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপের মাধ্যমে আপনার অ্যান্টি মানি লন্ডারিং টাস্ক ফোর্সেরও অ্যাসোসিয়েট মেম্বার। তো এটা আসলে একটা মানি লন্ডারিং ব্যাপারটা সম্পূর্ণ আন্তর্জাতিক ক্ষেত্রে মানে একটা বিচরণ হয় আর কি এটার, সেই জন্য বিশ্বের সমগ্র দেশই তারা একটা ইন্টার নেটওয়ার্কের মাধ্যমে এই জিনিসটাকে সুপারভাইজ করে। তো সেই ক্ষেত্রে একা এখানে কিছু করা সম্ভব না মানি লন্ডারিং এর ব্যাপারটাতে। তো আইসিটি একটা যদিও মানি লন্ডারিং এর ব্যাপারটা আসছে না, কিন্তু যখন টাকাটা একবার আইসিটি সাইবার ক্রাইমের মাধ্যমে যখন চুরি হয়ে গেল এবং পাচার হয়ে গেল, তখনই সেটা মানি লন্ডারিং এর আইনের অ্যান্টি মানি লন্ডারিং যে অ্যাক্টের আওতায় পড়ে যাচ্ছে। আচ্ছা, মানে জেনারেলি ওখানে ওই আইনে চলে যাচ্ছে, এবং তখন আপনি বলছেন যে এটা আর আইসিটি অ্যাক্ট 2006 এর মধ্যে আনতে হচ্ছে না, এটা তখন এটা আলাদা একটা। আচ্ছা, এটার জন্য সাধারণত সাজা বা কিরকম? এটার জন্য বিভিন্ন মেয়াদের বিভিন্ন ভাবে সাজা রয়েছে। টাকার পরিমাণের উপর, টাকার পরিমাণ আছে, কত টাকা করলো অফেন্সের উপরে, এটা বিভিন্ন ক্যাটাগরি করে করা আছে। আচ্ছা, এখানে ওকে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন প্লাস এখানে যে ফাইন্যান্সিয়াল যেটা যে জায়গাটা চলে যাবে সেটা ফেরতের ব্যবস্থা করা যায়, এটা হতে পারে। তবে আমাদের ওই যে একটা জিনিস মনে রাখতে হবে যে টাকাগুলো চুরি যাচ্ছে এগুলোকে তো ওই যে লন্ডার করে যখন বেরিয়ে যাচ্ছে, মানে প্র্যাকটিক্যালি এটাকে ওই টাকাটা ফেরত আনা খুব কঠিন, সবসময় এটা সম্ভব হয় না। কিন্তু যদি এই পুরো প্রসেসের মধ্যে কেউ দায়ী থাকে, যে ব্যাংকটা টাকা দেওয়ার কথা ছিল না সে টাকা দিয়ে ফেলেছে, তবে ওই লজ অফ ইন্টারন্যাশনাল পেমেন্ট বলে একটা মানে একটা আইনি কিছু বই বা কিছু রীতি আছে, কাস্টমস আছে। তো যদি ওইটা দেওয়ার কথা না থাকে টাকাটা, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ওই ব্যাংক টাকাটা কাটতে পারবে না। তার মানে সে হয়তো টাকা দিয়ে গেলে এই লসটা তার,
আমার অ্যাকাউন্টটা যেরকম ছিল সেরকম থাকতে হবে। আচ্ছা, তো ওইভাবে যদি করা যায় তাহলে হয়তো টাকাটা মানে আমার অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেল, আমার অ্যাকাউন্টটা আগের মতো ফিরে চলে আসলো। আচ্ছা, তো টাকা অ্যাকচুয়ালি রিকভার না করলেও সেক্ষেত্রে হচ্ছে। রাইট। তো এই যে ট্রেসিং এর বিষয়টা যদি আপনি বলছেন ইজ ভেরি কমপ্লিকেটেড, কারণ ডিজিটালাইজড ওয়েতে কোনো মানি লন্ডারিং হোক বা যদি কোনো ব্যাংকের কোনো মানে কোনো রকমের ক্রাইম হয়ে থাকে, কোনো সাইবার ক্রাইম হয়ে থাকে, তাহলে যে কিন্তু আমাদের আইন কি ট্রেসিং এর ব্যাপারটাতেও কোনো স্ট্রেস দিয়ে কোনো কিছু উল্লেখ করা আছে কিনা? আমাদের এখানে ট্রেসিং এর ব্যাপারটা ওইভাবে আসছে না। আচ্ছা, এটা আসলে ইন্টারন্যাশনালি যেটা এটা কমন ল আন্ডারে বা ইন্টারন্যাশনাল বিভিন্ন লিগাল ডকুমেন্টের আন্ডারে এটা করা যেতে পারে। আর আমাদের দেশে কমন লর যতটুকু অ্যাপ্লিকেবিলিটি আছে তাতে এটা তো অনেকটা ট্রাস্ট কনসেপ্ট থেকে আসে। তো যেহেতু আমাদের দেশে ট্রাস্ট কনসেপ্ট রয়েছে এবং ট্রাস্ট অ্যাক্টও রয়েছে, তবে এখানে একটা জিনিস বড় ভালো, যেহেতু এটা টাকার পাচারের কাজটা যদি বিদেশে হয়েছে যেহেতু এবং বিদেশে বিভিন্ন দেশ হয়ে গেছে, তো ওই দেশের আইনের ব্যাপারটাও কিন্তু এখানে চলে আসবে। মানে আমাদের দেশে আইনে যতই থাকুক বা ভালো থাকুক, ওই দেশে আইনের জিনিসটাকে আসলে ধরতে হবে। মানে শুধুমাত্র আমাদের দেশের আইন দিয়ে আমরা এই টাকা পাচারের ব্যাপারটাকে আমাদের সমস্যাটা সমাধান করা সম্ভব না। আচ্ছা আচ্ছা, হ্যালো, কেটে গেছে। জি, তো যেটা বলছিলাম, তো আন্তর্জাতিক টাকা লেনদেনের ক্ষেত্রে কি কি আইন প্রযোজ্য হতে পারে? আন্তর্জাতিক টাকা লেনদেনের ক্ষেত্রে আমি যদি বললাম যে যদি সুইফট এর মাধ্যমে হয়ে থাকে, যেটা এখন বিশ্বের সব দেশে প্রায় এই সিস্টেমটাই ব্যবহার করে। সুইফট এর নিজস্ব বাইলজ রয়েছে, ওদের ইউজার ম্যানুয়াল রয়েছে, ওদের আর্টিকেলস রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কোন সিস্টেমটা আমরা বা দুটো ব্যাংক ব্যবহার করছে সেই আইনটা ওই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। দ্বিতীয়ত হচ্ছে যদি ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি থাকে, সেই চুক্তিতে বলা থাকলে ওটা অ্যাপ্লিকেবল হবে। ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রোটোকলস রয়েছে, লজ অফ পেমেন্টের কিছু নিয়ম কানুন, কাস্টমস রয়েছে, সব মিলিয়ে আমরা আসলে আইনটাকে করতে হবে। রাইট। তো আমাদের দেশে একটা সিম্পল সাইবার ক্রাইম বা সাইবার নিরাপত্তা আইনের আওতায় যদি মামলা করতে হয়, এটা কি যে কোনো মানুষ, যে কোনো জেনারেল পাবলিক করতে পারে নাকি এটা কোনো অর্গানাইজেশন? না, এটা যে কেউ যার বিরুদ্ধে অপরাধটা হয়েছে সে করতে পারে। তো ধরেন আমরা আজকাল যেহেতু ফেসবুক, টুইটারের মতো নেটওয়ার্কিং সাইটস অনেক পপুলার, এবং এটা থ্রু দিয়ে যেরকম আপনার ডিজিটাইজড অ্যাডভার্টাইজিং হচ্ছে, আবার মানুষের মধ্যে কমিউনিকেশনটাও ডেভেলপ করছে। তো অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে দেখেছিও যে অনেক রকমের কটূক্তি করে একটা হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিল। তো এটা যদি কোনো পার্সোনাল অ্যাটাক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে একজন জেনারেল মানুষ কি এটার বিরুদ্ধে কোনো আইনি এটার বিরুদ্ধে নিতে পারে? এটা আসলে আইটি তো একটা রিসেন্ট ডেভেলপমেন্ট। এর আগে মানুষ যেটা করতো হয়তো যে ডিফেমেশন স্যুট করতো, তো ওই ডিফেমেশনটাই এখন হচ্ছে আপনার অনলাইনে হচ্ছে। তবে আমি মনে করি যে ডিফেমেশনটা ক্রিমিনাল ডিফেমেশন হয়, সিভিল ডিফেমেশন হয়। তো আমি মনে করি যে আমাদের দেশে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে যখন ডিফেমেশনটা হচ্ছে, এটা আমরা একটু হয়তো কড়াভাবেই প্রয়োগ করছি এইটা, কারণ ডিফেমেশনটা হয়তো এই ফেসবুক বা টুইটারে না হয়ে বাইরে হলে এত কড়া প্রয়োগ হতো না। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাইরে যে শাস্তি হচ্ছে বা যে শাস্তির বিধান রয়েছে একটা কাজের, ওইটা যখন আইসিটি অ্যাক্টের মাধ্যমে বা ফেসবুকে বা টুইটারে হচ্ছে, সেটা শাস্তি বেড়ে গেছে। তো একই ঘটনা বাইরে হলে শাস্তিটা একরকম, আর অনলাইনে হলে শাস্তিটা বেশি, এরকমও দেখা গেছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে একটু কড়াকড়ি হয়ে যায়। বুঝতে পারছি। তো সুইফটের ব্যাপারটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকবার ব্যাখ্যা করতেন। সুইফট হচ্ছে এটা আসলে একটা মানে মেসেজিং একটা সিস্টেম। একটু মনে রাখতে হবে সুইফট কিন্তু সেটেলমেন্ট করে না, মানে টাকার সেটেলমেন্টটা কিন্তু সুইফটের দায়িত্ব না, এটা কিন্তু ব্যাংক যে পেয়ি এবং পেয়ার ব্যাংক যারা তারা করবে। সুইফট হচ্ছে শুধু মেসেজটা আদান প্রদান করা হবে। মানে এভাবে চিন্তা করতে পারি যদি আগে যদি সুইফট না থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা টেলিফোনে বলতাম যে আমি অমুক অ্যাকাউন্ট হোল্ডার, আমার এই টাকাটা অমুক অ্যাকাউন্টে পাঠান, আচ্ছা অ্যাকাউন্ট নাম্বারটা লেখেন। এখন এই কাজটা যদি আমি এখানে থেকে লন্ডনে করতে চাই তাহলে খুব কঠিন একটা ব্যাপার, এবং আপনি হয়তো নাহলে আপনাকে টেলিগ্রাফ করতে হবে। টেলিগ্রাফ করলে হয়তো ভুল আসতে পারে, আবার এই মেসেজ পাঠান যে আপনি আবার পাঠান যে ভুল আসলো না সঠিক আসলো, কারণ আরেকটা অ্যাকাউন্টে যে টাকা যে যাবে। তো এই যে কমিউনিকেশনের যে সমস্যাটা, সেটা থেকেই আসলে মানে সমাধানটা বলা যায় যে সুইফট সিস্টেমটা করেছে। তারা একটা সিকিউর একটা নেটওয়ার্ক করেছে
সিকিউর আমি বলছি যে এটা আপেক্ষিক অর্থে আসলে এখন তো কোনো কিছু পুরো সিকিউর, তো তারা সিকিউর একটা নেটওয়ার্ক করেছে এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ব্যাংক মেসেজ বা আপনার যে ইনস্ট্রাকশন আদান প্রদান করছে এবং এই ইনস্ট্রাকশন গুলো নিয়ম করা আছে। যে পাঠাবে সে কিভাবে পাঠাবে, যে রিসিভ করবে সে কিভাবে রিসিভ করে জানাবে যে একনলেজমেন্ট হ্যাঁ আমি রিসিভ করেছি। তো ওই ফরম্যাট অনুযায়ী, ওই নিয়ম অনুযায়ী মেসেজ আদান প্রদান করলেই সুইফটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তখন এক ব্যাংক আরেক ব্যাংকে টাকা পয়সা দিবে। আচ্ছা, তো এইভাবে মোটামুটি সুইফটের কাজটা হয় আর কি। রাইট। তো আমরা তো ধরেন ব্যাংকিং খাত ছাড়া বা সোশ্যাল নেটওয়ার্কিং ছাড়াও আরো একটা যেটা দেখা যাচ্ছে যে ডিজিটাল অ্যাডভার্টাইজিং অনেক ক্ষেত্রে মানে থ্রু সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে এবং এটাতে আজকাল SMS দিয়ে হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসে হচ্ছে। তো অনেক সময় যদি কখনো ডিজিটাইজড মানে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে যদি কোনো রং কাইন্ড অফ ওয়ার্ডস ইউজ হয় তাহলে কি সেটা সাইবার ক্রাইমের মধ্যে পড়বে কিনা? এটা আমাদের দেশে আইন যেভাবে করা আছে সেভাবে আমরা চাইলে হয়তো সাইবার ক্রাইমের জিনিসটাকে আনতে পারি, আনতে পারি। এই জিনিসটা আনা অসম্ভব না, তবে এরকম আসলে কোনো মামলা না হওয়া পর্যন্ত বা অ্যাকচুয়াল কোনো ডিসিশন যদি কোর্টে না আসা পর্যন্ত আমরা ওইটার বাউন্ডারিটা এখনো বলবো যে পরীক্ষা হয়নি আর কি। রাইট। তো আমরা আসলে খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শকদেরকে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে এই বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।